সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ বাজেট রেখা, বাজেট সমীকরণের প্রেক্ষিতে বাজেট রেখা অঙ্কন এবং বাজেট সমীকরণের প্রেক্ষিতে বাজেট রেখার ঢাল নির্ণয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটু জেনে নিই বাজেট রেখাটা কি। যে রেখার প্রতিটি বিন্দু দুটো দ্রব্যের দাম এবং ভোক্তার নির্দিষ্ট আয়ের সমন্বয়ে সমান ব্যয় নির্দেশ করে তাকে বাজেট রেখা বলা হয়। এই বাজেট রেখা মূলত ভোক্তার ক্রয় ক্ষমতা নির্দেশ করে, অর্থাৎ একজন ভোক্তা তার নির্দিষ্ট আয়ের বিনিময়ে দুটো দ্রব্যের যে সমস্ত সম্ভাব্য সংমিশ্রণ ক্রয় করতে পারে তা বাজেট রেখা দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা এখানে একটু দেখে নিই। এখানে আমরা চিত্রে ভূমি ওকে এক্স দ্রব্য এবং লম্বকে ওয়াই দ্রব্যটা বিবেচনা করলাম। ভোক্তা যদি তার সম্পূর্ণ অর্থ এক্স দ্রব্যের জন্য ব্যয় করে তাহলে সর্বোচ্চ 0.2 পরিমাণ এক্স দ্রব্য ভোগ করতে পারে। আর যদি ভোক্তা ওয়াই দ্রব্যের জন্য সম্পূর্ণ অর্থ ব্যয় করতে চায় তাহলে সর্বোচ্চ 0.a পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করতে পারে। আবার ভোক্তা সি বিন্দুতে যদি তার সম্পূর্ণ অর্থ ব্যয় করতে চায় তাহলে 0 পরিমাণ এক্স দ্রব্য এবং 0 পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করতে পারে। এখন এই এ, সি এবং বি এই তিনটা বিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে মূলত বাজেট রেখা। এখন আমরা জানবো বাজেট সমীকরণের প্রেক্ষিতে বাজেট রেখা অঙ্কন। বাজেট সমীকরণের প্রেক্ষিতে বাজেট রেখা অঙ্কন। আমি বলে দিচ্ছি লেখা না বুঝতে গেলে বাজেট সমীকরণের প্রেক্ষিতে বাজেট রেখা অঙ্কন। বাজেট সমীকরণে মূলত ভোক্তার আয় এবং ব্যয় পরস্পরই সমান হয়। তাই বাজেট সমীকরণে একদিকে ভোক্তার মোট আয় বিবেচনা করা হয় এবং অপরদিকে ভোক্তার মোট ব্যয় বিবেচনা করা হয়। ধরি এমটা হচ্ছে ভোক্তার মোট আয়, এম হচ্ছে ভোক্তার মোট আয়, এক্স ও ওয়াই হচ্ছে দুটো দ্রব্য, তাহলে এক্স হচ্ছে দুটো দ্রব্য, পি এক্স হচ্ছে এক্স দ্রব্যের দাম, এক্স দ্রব্যের দাম মানে এক্স দ্রব্যের একক প্রতি দাম হলো, পি ওয়াইটা হচ্ছে ওয়াই দ্রব্যের দাম। তাহলে পি এক্স ইন্টু এক্সটা হচ্ছে এক্স দ্রব্যের মোট ব্যয়, মানে এক্স দ্রব্য ক্রয়ের জন্য মোট ব্যয়টা হচ্ছে পি এক্স ইন্টু এক্স। পি ওয়াই ইন্টু ওয়াইটা হচ্ছে ওয়াই দ্রব্যের মোট ব্যয়। তাহলে এক্স এবং ওয়াই এই দুটো দ্রব্যের মোট ব্যয় যোগ করবো আমরা, এক্স দ্রব্যের মোট ব্যয় এবং ওয়াই দ্রব্যের মোট ব্যয় আমরা যোগ করবো, তাহলে পাবো ভোক্তার মোট ব্যয়। তাহলে পি এক্স ইন্টু এক্স প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই হচ্ছে ভোক্তার মোট ব্যয়। আচ্ছা, এখানে একটা জিনিস কেন পি এক্স ইন্টু এক্স সমান এক্স দ্রব্যের মোট ব্যয় কেন হলো? এটা হচ্ছে এক্স দ্রব্যের পরিমাণ, এটা হচ্ছে এক্স দ্রব্যের দাম। এই এক্স দ্রব্যের এই এখানে সরি এক্সটা হচ্ছে এক্স দ্রব্যের পরিমাণ, আর এই যে পি স্মল এক্স এটা হচ্ছে এক্স দ্রব্যের একক প্রতি দাম। তাহলে এক্স দ্রব্যের পরিমাণকে এক্স দ্রব্যের একক প্রতি দাম দ্বারা গুণ করলে পাবো আমরা এক্স দ্রব্যের মোট ব্যয়। একইভাবে ওয়াই দ্রব্যের ক্ষেত্রে
আর এই এক্স রুটের মোট ব্যয় এবং ওয়াই রুটের মোট ব্যয় এই দুইটার যোগফল হচ্ছে ভোক্তার মোট ব্যয়। এখন আমরা জানি বাজেট সমীকরণে ভোক্তার মোট আয় এবং মোট ব্যয় দুইটা পরস্পরই সমান হয়। অতএব বাজেট সমীকরণটা হবে, আমরা বলছিলাম বাজেট সমীকরণে একদিকে ভোক্তার মোট ব্যয় অন্যদিকে ভোক্তার মোট আয় বিবেচনা করা হয়। তো বাজেট সমীকরণটা হচ্ছে px plus py y সমান হচ্ছে এই যে এটি হচ্ছে বাজেট সমীকরণ, এটি হচ্ছে বাজেট সমীকরণ। এখন আমরা বাজেট সমীকরণের প্রেক্ষিতে বাজেট রেখা অঙ্কন, মানে এই বাজেট সমীকরণের প্রেক্ষিতে আমরা বাজেট রেখা অঙ্কন করব। তাহলে যেহেতু বাজেট সমীকরণ থেকে রেখা অঙ্কন করবে, সুতরাং এখানে আমাদের বিভিন্ন কাল্পনিক মান বিবেচনায় নিতে হবে। আমরা ধরি, মানে এখন আবার ধরবো, হ্যাঁ আবার ধরি, এখন যে মানগুলো ধরবো এগুলো হচ্ছে কাল্পনিক মান। ধরি px 5 py এগুলো কাল্পনিক মান ধরলাম, হ্যাঁ, এবং m সমান ধরলাম 100। তাহলে এই মানগুলো আমরা 1 নং সমীকরণে অর্থাৎ বাজেট সমীকরণে বসালে আমরা কি পাবো? বাজেট সমীকরণে বসালে আমরা পাবো, এগুলো একটু মুছে নিই। বাজেট সমীকরণে বসাই, সুতরাং বাজেট সমীকরণ নতুন রূপ হবে কি? x এর মান কত? 5x প্লাস হচ্ছে 10y ইকুয়াল টু কত? m এর মান হচ্ছে 100। এটা দিলাম 2 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন x ইকুয়াল টু যদি 0 হয়, এগুলো কাল্পনিক মান আমরা ধরে নিলাম, যেহেতু এই সমীকরণটা থেকে আমাদের বাজেট রেখা, মানে বাজেট সমীকরণ থেকে বাজেট রেখা অঙ্কন করতে হবে। তাহলে x ইকুয়াল টু 0 হলে এখানে কত হয়? 5 0 প্লাস 10y ইকুয়াল টু হচ্ছে 100। এটাকে সমাধান করলে কত পাওয়া যায়? 0 প্লাস 10y ইনটু 100, y সমান হচ্ছে 10, y সমান হচ্ছে 10। আচ্ছা, x ইকুয়াল টু যদি আমরা 10 ধরি, কত হয়? 5 10 প্লাস 10y ইকুয়াল টু 100। তাহলে এখানে কত হবে? 10y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 50। সুতরাং y সমান কত হবে? 5। y সমান হবে 5। এই মানগুলো আমাদের বসিয়ে দিল। আবার x সমান যদি আমরা 20 ধরি, x সমান 20 হলে 5 20 প্লাস হচ্ছে 10y 100, কত দাঁড়ায়? 10y 100 মাইনাস 100, সুতরাং y সমান আমাদের কত হবে? 0। এখন এই x এর মানগুলো এবং y এর প্রাপ্ত মানগুলো ব্যবহার করে আমরা কি করব? একটা তালিকা বা সূচি তৈরি করব। হ্যাঁ, তাহলে এখন আমরা লিখতে পারি যে x ও যদি লেখা বোঝানো আমি বলে দিচ্ছি, x ও y এর উপরোক্ত সংমিশ্রণগুলো
এক্স ও ওয়াই এর উপরোক্ত সংমিশ্রণগুলো ব্যবহার করে নিচে তালিকা পাবলিক সূচি তৈরি করা হয়। তাহলে আমরা কি করলাম যে এক্স এর বিভিন্ন মানে প্রাপ্ত ওয়াই এর মানগুলো নিয়ে আমরা নিচে একটা তালিকা তৈরি করবো, তালিকা বা সূচি তৈরি করবো, যেটাই বলো তালিকাটা আমাদের কি কি থাকবে, এই যে এক্স দ্রব্য থাকবে, ওয়াই দ্রব্য থাকবে, আর দুটার মোট আয় কত ছিল আমাদের 100 প্রদত্ত টাকার সংমিশ্রণ। তাহলে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য আর কি ছিল ভোক্তার আয়, হ্যাঁ ভোক্তার আয়টা ছিল কত এম, হ্যাঁ আর হচ্ছে সংমিশ্রণ বিন্দু যেটাই বলি। তাহলে এক্স দ্রব্য 0 ছিল, ওয়াই দ্রব্য কত ছিল 10 না, 10টা দিত 10, এক্স দ্রব্য 10 হলে ওয়াই দ্রব্য 5, এক্স দ্রব্য 10 হলে ওয়াই দ্রব্য হচ্ছে 5। ওকে, আচ্ছা এটা ভোক্তার আয়টা এম 100 সব জায়গায় স্থির থাকবে, এটাকে দিলাম আমরা এ বিন্দু। এখানে ভোক্তার আয় 100, এটাকে দিলাম আমরা বি বিন্দু, মানে সংমিশ্রণটা বি বিন্দু। x20 হলে y হচ্ছে 0, x20 হলে y হচ্ছে 0, ভোক্তার আয় 100 প্রদত্ত, এটাকে দিলাম সি বিন্দু। এখন আমরা লিখবো মানগুলো বসিয়ে দিলাম, তার মানে এটা লাগবে না পড়তে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয়, আমরা এই মানগুলা এই যে এক্স এর বিভিন্ন মানে ওয়াই এর মানগুলো পেলাম, এটা কি মানে কিসের থেকে পাইছি, এটা পাইছি বাজেট সমীকরণ থেকে, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা এই সূচি ব্যবহার করবো। এখন আমরা লিখবো যে উপরোক্ত সূচি ব্যবহার করে নিম্নে উপরোক্ত সূচি ব্যবহার করে নিচে বাজেট রেখা অঙ্কন করা হলো, বাজেট রেখা অঙ্কন করা হলো। তাহলে আমরা এখন বাজেট রেখাটা অঙ্কন করার চেষ্টা করি, দেখি আমরা কত কি হয়। চিত্রে ভূমিতে আমরা ধরলাম এক্স দ্রব্য, এই যে এক্স দ্রব্য, লম্বকে ওয়াই দ্রব্য ধরলাম, ওয়াই দ্রব্য হচ্ছে 0। আচ্ছা এক্স দ্রব্যের সর্বোচ্চ মান আমাদের আছে কত 20, তাহলে এখানে যদি 5 সমান হতে হবে 10 15 20, 5 10 15 20। ওয়াই দ্রব্য আমাদের সর্বোচ্চ আছে কত, এই যে 10 10, তাহলে এখানে যদি আমার হয় 5, এখানে হবে আমার 10, 5 10। আচ্ছা এক্স দ্রব্য 0 অবস্থা, ওয়াই দ্রব্য কত আমার 10, এই যে এক্স দ্রব্য 0 অবস্থা, ওয়াই দ্রব্য হচ্ছে 10, আমরা কি বিন্দু দ্বারা প্রকাশ করছি, এ বিন্দু দ্বারা। তাহলে এই যে 10, এটা হচ্ছে এ বিন্দু। এক্স দ্রব্য 0 অবস্থা, ওয়াই দ্রব্য কত 10, চিত্রে আমরা এ বিন্দু দ্বারা প্রকাশ করলাম, যে সূচিতে এ দেয়া আছে। এক্স দ্রব্য 10 হলে ওয়াই দ্রব্য হচ্ছে 5, এই যে এক্স দ্রব্য 10 হলে ওয়াই দ্রব্য হচ্ছে 5, তাহলে এক্স দ্রব্য হচ্ছে 10, ওয়াই দ্রব্য হচ্ছে 5। এটাকে আমরা কি বিন্দু দিলাম, বি বিন্দু। এক্স দ্রব্য 20 হলে ওয়াই দ্রব্য কত 0, এই যে এক্স দ্রব্য 10 থেকে 20 হলো, যখনই ওয়াই দ্রব্য তখন কত হয়ে গেল, 5 থেকে 10 0 হয়ে গেল, 5 থেকে 0 হয়ে গেল। আবারও বলছি, এক্স দ্রব্য যখনই 10 থেকে 20 হলো, যে 10 থেকে 20 হলো, ওয়াই দ্রব্য তখন 5 থেকে 0 হচ্ছে, এই যে 5 থেকে হ্রাস পেয়ে 0 হয়ে গেল। তাহলে এই যে 20 আর 0, এটা সংমিশ্রণ কি বিন্দু দ্বারা প্রকাশ করলাম, আমরা সি বিন্দু দ্বারা প্রকাশ করলাম। এখন এ বি সি তিনটা বিন্দু আমরা যোগ করি। হ্যাঁ, তিনটা বিন্দু আমরা এখন যোগ করলাম, এ বি সি। তাহলে আমরা লিখব বর্ণনা দিব কিভাবে, চিত্রে ভূমিকে এক্স দ্রব্য এবং লম্বকে ওয়াই দ্রব্য বিবেচনা করা হয়েছে। ভোক্তা আয়
100 টাকা প্রদত্ত অবস্থায় x দ্রব্য শূন্য হলে ও y দ্রব্য x দ্রব্য শূন্য হলে, এই যে x দ্রব্য শূন্য হলে ভোক্তা y দ্রব্য ভোগ করতে পারে 10 একক, যা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত। অনুরূপভাবে x দ্রব্য 10 একক ও 20 একক ভোগ করলে ভোক্তা y দ্রব্য ভোগ করতে পারে 5 একক এবং 0, যা চিত্রে যথাক্রমে B এবং C বিন্দু দ্বারা দেখানো হলো। এখন A, B এবং C বিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে বাজেট সমীকরণ থেকে অঙ্কিত বাজেট রেখা। এক্ষেত্রে অনেকে মনে করতে পারে যে এটা তো সূচি ব্যবহার করলে বাজেট রেখা অঙ্কন করা হলো, তাহলে বাজেট সমীকরণটা কোথায় গেল? অ্যাকচুয়ালি প্রথমে আমাদের বাজেট সমীকরণটা কি ছিল? px x plus py into y ছিল, এটা ছিল আমাদের বাজেট সমীকরণ। এই বাজেট সমীকরণে আমরা কি করলাম? এই বাজেট সমীকরণে আমরা px এর কাল্পনিক মান ধরলাম, py এর কাল্পনিক মান ধরলাম এবং m এর কাল্পনিক মান ধরলাম। এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। তাহলে কাল্পনিক মান ধরার পরে আমরা কি করলাম? এই যে m সমীকরণটা পাইলাম 2 নং সমীকরণ। এই যে px এর মান হচ্ছে 5x plus 10, এই যে py এর মান হচ্ছে 10, y equal to এই যে m এর মানটা হচ্ছে 100। এটা পেলাম 2 নং সমীকরণ। 2 নং সমীকরণে আমরা x এর বিভিন্ন মান ধরলাম, y এর বিভিন্ন মান ধরলাম, সেই জন্য কি করলাম? আমরা y এর বিভিন্ন মান পেলাম। এখন এই x ও y এর মানটা আমরা কি করলাম? তালিকার সাহায্যে প্রকাশ করলাম। তারপরে আমরা তালিকা ব্যবহার করে বাজেট রেখা অঙ্কন করলাম। এই তালিকাটা আসলো কোথা থেকে? এই যে বাজেট সমীকরণ 2 নং সমীকরণ থেকে। 2 নং সমীকরণটা আমরা কিসের প্রেক্ষিতে পাইলাম? 1 নং সমীকরণ থেকে। তাহলে মোট কথা হচ্ছে এই সমীকরণ থেকে আমরা কাল্পনিক মান নিয়ে বাজেট সমীকরণ থেকে কাল্পনিক মান নিয়ে আমরা 2 নং সমীকরণ তৈরি করলাম। 2 নং সমীকরণ থেকে আমরা সূচি তৈরি করলাম, সূচি থেকে আমরা রেখা অঙ্কন করলাম। তার মানে কি হলো? তার মানে হলো যে আমরা আলটিমেটলি এই বাজেট প্রকৃতপক্ষে বাজেট রেখাটা পেলাম বাজেট সমীকরণ থেকে। এখন আমরা আলোচনা করব বাজেট সমীকরণের প্রেক্ষিতে বাজেট রেখা ঢাল নির্ণয়। বাজেট সমীকরণের প্রেক্ষিতে বাজেট রেখা ঢাল নির্ণয়। আমরা জানি বাজেট সমীকরণটা কি? বাজেট সমীকরণটা কি? px x plus py into y equal to m। এটা হচ্ছে আমাদের বাজেট সমীকরণ, তাই কি না? তাহলে আমরা লিখতে পারি, আমরা তো জানি যে আমি আর নতুন করে লিখতেছি না, আমরা তো লিখছি আগে যে px x কে নির্দেশ করে, y কে নির্দেশ করে, px কে নির্দেশ করে, py কে নির্দেশ করে। এটা লিখে বাজেট রেখা ঢাল নির্ণয়। বাজেট সমীকরণের প্রেক্ষিতে বাজেট রেখা ঢাল নির্ণয়। তাহলে px কে নির্দেশ করে, x কে নির্দেশ করে, py কে নির্দেশ করে, y কে নির্দেশ করে, m কে নির্দেশ করে, সেটা আমরা আগে জেনে গেছি। তাহলে আমরা এখন কি করবো? বাজেট রেখা ঢালটা নির্ণয় করবো। এখন আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই, মানে 1 নং সমীকরণ লিখতে পারি এভাবে যে py into y equal to হচ্ছে m মাইনাস এই অংশটা ডান দিকে চলে যাবে। তাহলে px into x আমরা এটাকে লিখতে পারি y সমান লিখতে পারি m মাইনাস px into x বাই লিখতে পারি y। এটাকে লিখতে পারি y equal to m by p y minus লিখতে পারি আমরা px by py into x। এখন আমরা কি করব? বাজেট রেখার ঢালটা নির্ণয় করব। সুতরাং বাজেট রেখা ঢাল হলো dx of y। মানে এই সমীকরণটাকে আমরা কি করব?
এই y কে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো বাজেট রেখার ঢাল। তাহলে ddx এই পুরোটা কত হচ্ছে m বাই py মাইনাস x বাই py ইনটু x। এটাকে আমরা একটু সাজিয়ে দেখি ddx m by py minus ddx px py x। এখন আমি উপরে লাইনে লিখতে ক্লিয়ার হবে। আমরা ডিফারেন্সিয়েশনের পাওয়ার রুলে করছি কি যে এখানে পাওয়ার রুল না, মানে ডিফারেন্সিয়েশন আমরা করছি যে চলকের সাপেক্ষে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হচ্ছে কত 0, চলকের সাপেক্ষে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। এখানে চলক হচ্ছে x, এই অংশে x এর কোনো অস্তিত্ব নাই, x এর কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ এই পুরো অংশটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ধ্রুবক মান। তাহলে এই x এর সাপেক্ষে এই পুরো অংশের ডিফারেন্সিয়েশন হবে 0, লিখলাম আমরা 0 মাইনাস, এই যে মাইনাস। এখন আসে পাওয়ার রুল। আমরা ডিফারেন্সিয়েশন করতেছি কি এই x এর সাপেক্ষে এই xn, মানে এই যে স্মল x এটা নয়, এই p স্মল x মানে হচ্ছে x রূপের দাম, আর এখানে হচ্ছে x, এই xটা হচ্ছে x রূপের পরিমাণ। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি এই x রূপের পরিমাণ দিয়ে, x রূপের পরিমাণ দিয়ে। তাহলে এই এখানে এই xটা হচ্ছে এক্ষেত্রে x রূপের পরিমাণ। তাহলে এখানে এই x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1 হয়, ওই যে ডিফারেন্সিয়েশন পাওয়ার রুল n * x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, তাহলে এই অংশ ডিফারেন্সিয়েশন হয়ে গেল, এখানে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন হলো 1, কিন্তু এই px বাই py এটা কি হবে, শুধু px বাই py থাকবে। কারণ হলো py বাই px হচ্ছে x এর সহগ, এই px বাই py টা হচ্ছে x এর সহগ। আর আমরা জানি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে চলকের সহগের ডিফারেন্সিয়েশন হয় না, সহগ যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। অর্থাৎ এখানে ddx of x সমান হচ্ছে 1, আর এই সহগটা থেকে যাবে যেভাবে আছে, তাহলে সহগটা কি থাকবে মাইনাস px বাই py সমান কতটা রইল মাইনাস px বাই py। এই মাইনাস px বাই py টাই হচ্ছে বাজেট রেখা ঢাল, বাজেট রেখা ঢাল। তাহলে বাজেট রেখার ঢাল কি ধনাত্মক না ঋণাত্মক, এই যে বাজেট রেখার ঢালটা হচ্ছে ঋণাত্মক, এবং বাজেট রেখার ঢাল দুটো দ্রব্যের দামের অনুপাত নির্দেশ করে। যেহেতু বাজেট রেখার ঢাল ঋণাত্মক, সুতরাং বাজেট রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, আর বাজেট রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে এবং একটি সরল আকৃতির হয়। সরল আকৃতি হওয়ার কারণ হচ্ছে এই যে বাজেট সমীকরণ, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, সরল রৈখিক সমীকরণ। কারণ এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার, চলকগুলির সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1 এর সমান বা 1, এই কারণে বাজেট রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং সরল আকৃতি হয়ে থাকে। আজকে এ পর্যন্তই।